হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটা একটু ইনফরমেটিভ করার চেষ্টা করেছি তোমাদের জন্য, যারা যারা টু বি মম আছো বা যাদের যাদের ডেলিভারি সামনে আছে। তো ভিডিওটা পুরো দেখো, অ্যান্ড ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমার ভাগীরথী নেউঠিয়াতে ডেলিভারি হয়েছিল। অ্যান্ড আমার একদম প্রথম থেকেই এটা ইচ্ছা ছিল যে আমার ডেলিভারি হবে একদম বেস্ট জায়গা থেকে। তো অ্যান্ড আমার মতে নেউটিয়া ইজ মানে সত্যিই খুব বেস্ট, কারণ আমার যে এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো। তো সেটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তার সাথে কত কস্টিং বা প্যাকেজ যে যা 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 আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আমাকে আমার ডক্টর 24 ডিসেম্বর 2023-তে অ্যাডমিট হতে বলে 6টার সময়। তো আমার ডেলিভারি ডেট ছিল 25 ডিসেম্বর, বাট এরকম না যে আমরা কোনো প্রি প্ল্যান করেছিলাম যে 25 ডিসেম্বর যেহেতু ক্রিসমাস হয় ওর জন্য আমার ডেলিভারি হবে। আমার ডক্টরই একদম ফার্স্ট থেকেই এই ডেটটা দিয়েছিল, কারণ আমার ইডিডি এসেছিল 15-16 জানুয়ারি এরকম। অ্যান্ড ইডিডিতে হচ্ছে নর্মাল ডেলিভারি কাউন্ট করে হিসাবটা করে ডেটটা দেয়। তো সেই ডেট দেখে ডক্টর একদম ফার্স্ট থেকেই আমাকে 25 ডিসেম্বর ডেলিভারি করাবে। ইন কেস যদি সব ঠিকঠাক থাকে তাহলে 25 ডিসেম্বরই আমার ডেলিভারি হবে, এরকমভাবেই আমাদের প্রসেসটা এগিয়েছে। তো 24 ডিসেম্বরে আমাকে অ্যাডমিট হতে বলে। তার 1 মাস আগে আমার হাজব্যান্ড গিয়ে প্রি বুকিং করে এসেছিল 10,000 রুপিস দিয়ে। অ্যান্ড আমরা সিঙ্গেল ডিলাক্স রুমে ছিলাম, হচ্ছে যেখানে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে থাকতে পারবে বা এনি অফ ইয়োর ফ্যামিলি মেম্বার থাকতে পারবে। এটা কেবিন টাইপের। তো সেই হিসাবে আমার হাজব্যান্ড গিয়ে 10,000 দিয়ে ওটা বুকিং করে দিয়ে এসেছিলো, কারণ 1 মাস আগে থেকে বুকিং করতে হয়। হ্যাঁ, তুমি যদি বলো যে আমার এই রুমটা চাই ওই রুমটা চাই, হয়তো তুমি পাবে না, বাট একটা কেবিন তোমার জন্য অ্যালোটেড থাকবে ইফ অ্যাভেলেবল। তো ঠিক আছে। অ্যান্ড তারপরে ওদের একটা টাইম আছে, যেহেতু আমার এক্সপেক্টেড ডেলিভারি ডেট তখন 25 ডিসেম্বর ছিল। তো 10 days বিফোর আর 10 days আফটার এর মধ্যে যদি তোমার ডেলিভারি ইন কেস অফ এনি এমার্জেন্সি হয়ে যায় বা অনেক সময় ডেটের অদল বদল, ওরা 10 days অবধি ফ্লেক্সিবিলিটি দিয়েছিল। বাট আফটার 10 days বা বিফোর 10 days যদি হতো তাহলে ওই টাকাটা ওরা কেটে নিয়ে কিছুটা অ্যাডজাস্ট করতো। তো যেহেতু আমাদের এটা লাগেনি, তো আমি এটা ব্যাপারটা ঠিক বলতে পারবো না যে ওরা কীভাবে ওই ব্যাপারটা কাট করে, ওই প্রি বুকিংয়ের অ্যামাউন্টটা কী করে কাট করে। তো ঠিক আছে। তো একটা ওরা রিসিপ্ট দিয়ে দিয়েছিল, অ্যান্ড উইথ দ্যাট কী কী নিয়ে যেতে হবে হসপিটালে সেসবই দিয়ে দিয়েছিল। অ্যান্ড 24 ডিসেম্বরের আগে প্রায় 1 সপ্তাহ আগে থেকে আমার হাজব্যান্ড ফোন করে করে ওদেরকে রিকোয়েস্ট করে যে দেখুন প্লিজ আমরা যেন কেবিনটা পেয়ে যাই, ডিলাক্স রুমটা, সিঙ্গেল ডিলাক্সটা পেয়ে যাই। কারণ আমি শুনেছি যে যদি অ্যাভেলেবিলিটি না থাকে, যদি সিঙ্গেল ডিলাক্স যদি না থাকে, তাহলে ওরা ইনিশিয়ালি 4 বেডেড বা 3 বেডেড শেয়ারে দিয়ে দেয়, তারপরে যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন ওরা শিফট করে। বাট আমার একদম প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি ওখানেই থাকবো। তো ওরা বলেছিল আপনারা চলে আসুন, যেহেতু 25 ডিসেম্বর আছে, একটুখানি কম ওটি আছে ওই দিনকা, তো আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো সেটা শুনে আমরা সবাই একটুখানি শান্তি পেয়েছিলাম। তো হয়ে গেল, 24 ডিসেম্বর এলো, আমরা গেলাম, বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে ওখানে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো ফিল আপ করে দেন ওখানে অ্যাডমিট হলাম। পরের দিন আমার ওটি ছিল 7টা থেকে 7:30টার সময় আমাকে ডক্টর টাইম দিয়েছিল। তো তার আগের দিন আমাকে 8টার মধ্যে ডিনার দিয়ে দিয়েছিল ওখান থেকে। ভালোই ডিনার দিয়েছিল, চিকেন দিয়েছিল, ভাত, ডাল, ভেজিটেবলস এগুলো। অ্যান্ড নার্স এসে বললো যে 12টার পর থেকে আপনি আর জল খাবেন না। তো 12টা অবধি আমি জল খেয়েছি, তারপরে আর জল খাইনি। ইভেন ওই দিন রাত্রিবেলা আমার সেভাবে ঘুমও হয়নি, ভেবেছিলাম হয়তো ঘুমাবো, বাট হয়নি। অ্যান্ড নার্স এসে বললো যে 12টার পর জল খাবেন না, আমি কালকে এসে 4:30টার সময় এসে আপনাকে রেডি করব। তো 4:30 মানে তো ভোরবেলা, জীবনেও সেভাবে কোনো দিন দেখিনি, লেট রাইজার আমি। তো 4:30টার সময় পরের দিন আসেনি, এসেছে 5টা নাগাদ। 5টা নাগাদ এসে উনি বললেন যে আপনি চান করে নিন, গিজার আছে, চান করে নিন, তারপরে এসে আমি চ্যানেল করব। তো আমি বাথরুমে গিয়ে দেখছি গিজার থেকে গরম জল বেরোচ্ছে না। তো আমি নার্সকে আবার বেল টিপে বললাম যে বেরোচ্ছে না। ওরা সঙ্গে সঙ্গে প্লাম্বার নিয়ে এলো, মানে উইদিন 5 মিনিটস প্লাম্বার নিয়ে এলো, ঠিক করে দিল। তো আমি চান করে নিলাম, নেওয়ার পরে উনি এসে চ্যানেল করলো। তো প্রথমে বলে রাখি যে এটা আমার ফার্স্ট ওটি এক্সপিরিয়েন্স। আমি এর আগে কোনোদিন হসপিটাল স্টে করিনি, আমার কোনোদিন কিছুই হয়নি, বাই গড গ্রেস। সো হ্যাঁ, আমি চ্যানেলটা নিয়ে একটু
টেনশনে ছিলাম। কারণ আমি যেরকম বললাম যে এর আগে আমি অনেক এরকম টাইপের ভিডিও দেখেছি। ওটি এক্সপেরিয়েন্স এরকম টাইপের। তো সেখানে শুনেছি চ্যানেল করতে নাকি অনেক ব্যথা লাগে। শিরা পাওয়া যায় না, ভেন পাওয়া যায় না, বারবার চুঁচ ফোটাতে হয়। বাট বাই গড গ্রেস আমার একটা ফোঁটাও ব্যথা লাগেনি। যিনি নার্স ছিলেন উনি মানে যথেষ্ট এক্সপিরিয়েন্সড নার্স ছিলেন অ্যান্ড খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। আমি শুধু নার্সকে জিজ্ঞেস করছিলাম যে, "লাগবে, লাগবে?" বলেছিল, "এইটুকু লাগবে? মা হতে যাচ্ছ, এরপরে তো আরও লাগবে।" তো উনি এরকম না যে কোনো ফলস হোপ দিয়েছে যে না লাগবে না। হ্যাঁ, অবভিয়াসলি একটা নিডল যদি গায়ে একটা মশা কামড়ালেও তখনও লাগে, তো না নিডল ফুটলে অবভিয়াসলি লাগবেই। তো নিডল ফোটানোর সময়ও তো লেগেছে, বাট এরকম না যে বিরাট যন্ত্রণা করেছে বা কিছু। একদম স্মুথলি আমার চ্যানেল হয়ে গেছিলো। তার আগেও আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে অনেক সাহস দিয়েছিল। কারণ আমি চ্যানেলের জন্য খুব মানে টেনশনে ছিলাম, জাস্ট চ্যানেলটার জন্যই। বাদবাকি হচ্ছে সবার হচ্ছে সিজার, এরকম সিজারিয়ান বেবি আমারও হচ্ছে। এখন হতেই হবে এরকম ব্যাপার, বেশি টেনশন করতে লাভ নেই। এরকম করে আমি নিজেকে সামলেছিলাম। বাট চ্যানেলটার জন্য আমি একটুখানি টেনশনে ছিলাম। তো ফ্যামিলি মেম্বাররা বলেছিল লাগবে না, আমার দিদিভাইরা বলেছিল লাগবে না, দিদিভাইয়েরও সি সেকশন হয়েছে। বলছিল একদম কিছু ব্যথা লাগবে না। বাট এই নার্স বলেছিল লাগবে তো বটেই। বাট একদমই সেরকমভাবে কিছুই লাগেনি। তো ওটা স্মুথলি হয়ে গেছিলো। তো চ্যানেলের থ্রু দিয়ে তোমার মেডিসিন তো শুরু হয়ে গেল। চ্যানেল করে দিয়ে যাওয়ার পরে আরেকজন অন্য নার্স এলো, এসে আমার চুল বেঁধে দিল, তারপরে ক্যাপ পরিয়ে দিল, মাস্ক পরিয়ে দিল। অ্যান্ড তার আগের দিন আমাকে নখ ফোক সব কেটে দিয়েছিল, প্রাইভেট এরিয়ার শেভিং করে দিয়েছিল, এসব করেছিল। তো প্রত্যেকটা নার্সই খুব ভালো, কী বলবো, বিহেভিয়ারটা খুব সুন্দর অ্যান্ড মানে ওয়েল ট্রেন্ড অ্যান্ড প্রফেশনাল। সো তখনও অবধি আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। দেন এলো সেই মোমেন্ট, ওটি মোমেন্ট, যেটা ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছিলাম। তো একটা বেড থেকে একটা বেড আমাকে বললো যে তুমি একটা বেড থেকে আরেকটা বেডেতে ঘষে ঘষে ওঠো। তো এবার যেহেতু আমার বডি ওয়েট একটু বেশি অ্যান্ড প্লাস ওরকম পেট নিয়ে আমার একটা থেকে একটা বেডে যেতে একটু প্রবলেম হচ্ছিল। বাট স্টিল আমি ওই মোটামুটি হামাগুড়ি দিয়ে ওই বেডে গেলাম। তো এবার বাইরে মা বাবা হাজব্যান্ড সবাই দেখছে আর কি। তা ওনারাও নার্ভাস, ওনারাও এক্সাইটেড, সবাইরা মিক্সড ফিলিংস। তো এরকম সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। মানে এবার বেডটা চেঞ্জ করার পরে নিয়ে চলে গেল লিফটে করে ওটি যে ফ্লোরটা সেখানে নিয়ে গেল। তার আগে প্যাচ টেস্ট হয়েছিল, সেই প্যাচ টেস্টও সেই এক্সপিরিয়েন্স নার্স দিয়েছিল। তো সেখানেও আমি জিজ্ঞেস করছিলাম যে লাগবে? হ্যাঁ, একটু লাগতে পারে। বাট সেখানেও আমার সেভাবে কিছুই লাগেনি, কারণ একটা ইঞ্জেকশন ফোটালো, একটু জ্বালা করেছিল, তারপরে ঠিক হয়ে গেছিলো। সেই রকম বললাম না, সেই যন্ত্রণা ব্যাপার আমার কিছুই লাগেনি। তো হয়ে গেল। এবার ওখানে ওটির বাইরে একটু আমাকে ওয়েট করার ছিল, কারণ যেহেতু প্যাচ টেস্ট হয়েছিল, তো প্যাচ টেস্টের কোনো রিয়াকশান হচ্ছে কি না, কোনো অ্যালার্জিস বা কোনো ইচিং হচ্ছে কি না, সেটা দেখার জন্য আমাকে ওখানে কিছুক্ষণ রেখে দিয়েছিল। প্লাস আমাদের আম্বালিকাল কর্ড একটা জায়গায় মানে স্টোর করে রাখা আছে স্টেম সেল থেকে। স্টেম সেল হচ্ছে সেই কোম্পানির নাম। তো ওনারা ওই মানে আম্বালিকাল কর্ড যেটা আছে ওখানে ওরা স্টোর করে রাখবেন। ওনাদের ইয়ে আছে, ওনাদের ল্যাব আছে। তো ইন কেস অফ এনি মানে সিরিয়াস ডিজিজ ওই আম্বিলিকাল কর্ড থেকে আমরা ট্রিটমেন্ট পাবো। তো সেই হিসাবে ওই কোম্পানির লোকে এসেছিলো, সেখানেও কিছু প্রসেস ছিল, ফর্মালিটিস ছিল। তো আমি ওরকম করে শুয়ে শুয়ে আমার নাম বলতে হলো, সিগনেচার করতে হলো, অনেক কিছুই করতে হলো। তো ওটা ওটি রুমের বাইরে ছিল। তো আমার ডক্টর যেরকম বললাম 7টা থেকে 7:30টার মধ্যে টাইম দিয়েছিল। বাট একদম ডট 7টার সময় চলে এলো, এসে জিজ্ঞেস করেছে নাম কি। তো আমার নাম জিজ্ঞেস করলাম, নাম বললাম। তো বলছে আরে এই নামটা তো 9 মাস ধরে শুনে শুনে একদম মানে পুরো ইয়ে হয়ে গেছে। তো একটু ইয়ার্কি ঠাট্টা হলো। তো তারপরে আস্তে আস্তে এবার ওটি রুমে ঢোকালো। এবার ওটি রুমটা এমন না যে খুব ভয়ের কিছু বা খুব মানে ক্লামজি কিছু বা খুব মানে হরর টাইপের কিছু লাগবে, কিছুই না। একদম নর্মাল ওটি রুম, একদম শাইনি অ্যান্ড ব্রাইটলি, একদম শাইনিংওয়ালা ওটি রুম যেটাকে বলে। প্রচুর আলো ছিল ওটিতে। অ্যান্ড ভেতরে অনেক নার্স ছিল, ডক্টরস ছিল, অ্যাসিস্ট্যান্টস ছিল। তারা নিজেদের মধ্যে খুব সুন্দর একটা হারমোনিওয়ালা
কথাবার্তা বলছে, গল্প করছে। যেহেতু ওইদিন ক্রিসমাস ডে ছিল, ক্রিসমাস ডে রিলেটেড ওরা কথা বলছিল যে বিকেলবেলা ওদের যেহেতু চেঞ্জিং ডিউটি আছে, বিকেলবেলা কী প্ল্যান এসব। তো আমার সেরকম কোনো ফিলিংস আসছিল না যে আমার পেট কাটবে বা এই হবে সেই হবে। অ্যান্ড প্রচণ্ড মানে প্রচুর ব্রাইট ব্রাইট লাইটস ছিল, মানে হয় না এমনি উজ্জ্বল আলোর মধ্যে থাকলে অটোমেটিক মুডটা ভালো হয়ে যায়, এরকম টাইপেরই। তারপরে এলো অ্যানেস্থিয়াসিস্ট। উনি আরেকজন জেম আমি বলবো। ওনার সাথে তো ওই দিনই ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখা, তারপর আর হয়নি কথা। তো ওনার ভয়েসটা খুব সুন্দর ছিল। তো ওনাকে আমি বললাম আপনার ভয়েসটা পুরো সানডে সাসপেন্সের মতো। বলছে আরে বাবা কত সুন্দর একটা কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। তো অ্যান্ড ওটি রুমের ঢোকানোর পর থেকে সব কিছু কিরকম পটাপট হয়ে গেল। আমাকে বললো এবার একটু উঠতে হবে, একটা ছোট্ট ইঞ্জেকশন দেবো। এবার ওরকম পেট নিয়ে আমি যেহেতু এতদিন সাইড করে করে উঠতাম, আমি বললাম আমাকে তো সাইড হতে হবে, সাইড হবো, সাইড হয়ে উঠবো। বলে তোমাকে কিচ্ছু করতে হবে না, এবার থেকে যা করার সব আমরা করবো। তো ওনারই আমাকে কীভাবে একটু উঠিয়ে দিল। তারপরে উনি বললেন যে এবার একটা ছোট্ট ইঞ্জেকশন দেবো। ঠিক আছে, তো ইঞ্জেকশনের ব্যাপারটাও একটা মিথ আছে যে প্রচুর লাগে, তারপরে ব্যাক পেনটা পার্মানেন্টলি স্টে করে যায়, অনেক কিছু প্লাস অনেক লেখা আছে, কবিতা আছে, সবই পড়েছি। বাট বিলিভ মি সবই নেগেটিভ ব্যাপার, মানে ওগুলো হচ্ছে নেগেটিভিটি স্প্রেড করানোর। আমি যেহেতু একদম সদ্য সদ্য মা হয়েছি, সবে 1 মাস হয়েছে, ইঞ্জেকশন যখন দিয়েছিল কিচ্ছু লাগেনি। লাগেনি বললে আমি মিথ্যা কথা বলবো। একটা নিডল ফোটলে যেরকম লাগে, যেরকম বললাম মশা কামড়ালেও লাগবে, ওরকম নিডল ফোটলে যেরকম লাগে ওই রকমই লেগেছে। লাগানোর তারপরে মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে আমার একটা কিরকম ড্রাউজিনেস শুরু হয়ে গেল। আমাকে ওরা ধরে ধরে আবার শুইয়ে দিল, সামনে একটা পর্দা দিয়ে দিল। তারপরে ক্যাথিড্রাল লাগালো। তারপর আমার ডক্টর এলো। ডক্টর এসে আমার সাথে গল্প করতে শুরু করে দিয়েছিল, মানে মেবি মাইন্ড ডাইভার্টের জন্য, বা এটা হয়তো ওনাদের কিছু মানে যাতে না আমি ঘুমিয়ে পড়ি বা কতটা কি এফেক্টিভ হচ্ছে ইঞ্জেকশন। এবার শুরু হলো আমার ওটি, মানে অপারেশন পেট কাটা। এবার যখন উনি স্টার্ট করেছেন তখন আমি বুঝতে পারছি যে আমার পেটের মধ্যে কিছু একটা হচ্ছে, সুড়সুড়ি ফুসুড়ি টাইপের। বাট যেহেতু একদম অবশ ছিল তো সেভাবে তো বোঝা যায়নি। অ্যান্ড ওটিতে আমার হাজব্যান্ডও ঢুকেছিল, মানে ডক্টর পারমিশন দিয়েছিলেন। তো ওকে আলাদা করে ওটি ড্রেস দিয়েছিল, অ্যান্ড ওর যে অ্যাক্সেসরিজ ছিল সবই খুলে রেখে দিয়ে আসতে হয়েছিল ওটির মধ্যে। তো ও মোটামুটি আমার অপারেশন শুরু হয়ে গেছিলো, হয়ে যাওয়ার 7-8 মিনিট পরে ও ঢুকেছে। মানে তখন আমার অলরেডি কেটে দিয়েছে পেট, তখন ও ঢুকেছে। মানে আমার বেবি জন্মানোর 2-3 মানে বেবিকে বার করে আনার 2-3 মিনিট আগে ও ঢুকেছে ওটিতে। তো ওটা একটা অন্যরকম মোমেন্ট। এবার আমি ওটিতে ঢুকেছিলাম একটু লিপস্টিক আর একটু কাজল পরে, কারণ আমি জানি যে নিউটি আর ওটি রুমেতে নিউ বর্নের সাথে মমেদের একটা ছবি তোলা হয় সঙ্গে সঙ্গে। তো আমার বেবির সাথে আমি ফার্স্ট টাইম ছবি তুলবো, একটু সাজবো না, এটা তো হতে পারে না। তো আমি ডক্টরকে বলেছিলাম যে আমি লিপস্টিক পরে এসেছি বেবির সাথে ছবি তুলবো বলে। তো বলে বাহ খুব ভালো করেছো। এবার যখন আমার বেবিকে বার করলো, বললো আরে এত সুন্দরী এসছে, এবার তো পিয়ালি আর পিয়ালির বেবি একসাথে লিপস্টিক পরে বেড়াতে যাবে। অ্যান্ড আমার বেবির ফার্স্ট যে ক্রাইং আওয়াজটা সেটা পেলাম, এটা মিষ্টি 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 কান্না যেটাকে বলে। অ্যান্ড কৃষাণু তো একদম আমার আগেই ওকে দেখেছে, তো শুধু বলে যে আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যে আমি বলতে পারবো তোর মায়ের আগেও আমি তোকে দেখেছি, মানে ডাক্তারের সাথে সাথে আমি তোকে দেখেছি। তো সেই সব মোমেন্টগুলো তো বলা যায় না, বললে বোঝানো যায় না, সেগুলো হচ্ছে একদম এক্সট্রিমলি একটা নিজস্ব এক্সপ্রেশন মোমেন্টস। যেরকম কৃষাণু ওর বলে বোঝাতে পারে না, আমিও বলে বোঝাতে পারি না, এগুলো একটা মানে যেরকম বললাম নিজস্ব ব্যাপার। তো হয়ে গেল, আমার বেবির বার্থ হয়ে গেল। অ্যান্ড তারপরে কৃষাণু বেরিয়ে গেছিলো, কারণ ওকে নার্সারিতে অ্যাডমিশনের একটা প্রসেস ছিল, ওকে সঙ্গে সঙ্গে নার্সারিতে অ্যাডমিশন করানোর জন্য বাবাকে যেতে হয়, তো ও গেল। অ্যান্ড বেবিকে যখন নিয়ে যাচ্ছিলো ওটির বাইরে আমার মা ছিল, মা দেখেছিল, বাবা দিদিভাইরা নিচে ছিল, ওরা পরে এসে দেখেছে। অ্যান্ড তারপরে আমার খুব ঘুম পাচ্ছিল, ওই পার্টটা হয়ে গেল, বেবিকে নিয়ে চলে গেল, কৃষাণীও বেরিয়ে গেল। তারপরে যে পার্টটা আমি আসছি সেই পার্টে ওই টাইমটা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি জানি না কেন।
তোমার ডক্টর বলছে, "পিয়ালি কি ঘুমিয়ে পড়েছো?" আমি বললাম, "না ঘুমাইনি, বাট আমার খুব ঘুম পাচ্ছে, খুব রিল্যাক্স।" এবার আমি যে অ্যানেস্থেসিয়াটিস্ট ছিলেন তাকে বললাম যে, "আমাকে কি ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন?" বলছে, "না, ঘুমের ইঞ্জেকশন কেন দেবো? এত সুন্দর একটা মোমেন্ট তুমি এনজয় করছো, ঘুমের ইঞ্জেকশন দিতে পারি?" বলছে, "ঘুম পাচ্ছে কারণ একটা অ্যাংজাইটি ছিল, একটা টেনশন ছিল, সেটা রিলিজ হয়ে গেছে, তার জন্য একটু ঘুম পাচ্ছে।" বাট ঘুম পাচ্ছে, বাট আমি মনে মনে ডিসাইড করেছিলাম যে আমি ঘুমাবো না। তো হয়ে গেল। এবার তাও আমি একটা ড্রাউজিনেসের মধ্যে ছিলাম। তো এবার কখন ডক্টর মানে চলে গেছে আমি ঠিক জানি না। মানে অপারেশন কমপ্লিট করে দেওয়ার পরে চলে গেল, সবাই চলে গেল। এবার আমাকে রিকভারি রুমে নিয়ে যাওয়া হয়েছিল। সবাইকে নিয়ে যাওয়া হয়। তো রিকভারি রুমে নিয়ে যাওয়ার পরে ওখানে পালস চেক করে, প্রেশার চেক করে, ওইসব চেক করে। তো কিছুক্ষণ পরে আমার একটু শিভারিং হচ্ছিল, হালকা শিভারিং হচ্ছিল। তো আমি ওদেরকে বললাম, নার্সদের বললাম যে আমার ঠান্ডা লাগছে। তো ওরা এসিটা অফ করে দিল অ্যান্ড আমাকে একটা কম্বল চাপা দিয়ে গেল। তখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু আমি ঘুমাইনি। বাট আমার একটু ইউরিনটা কম বেরোচ্ছিল। ওদের একটা মেজারমেন্ট থাকে, তো সেই মেজারমেন্ট অনুযায়ী আমার ইউরিনটা কম হচ্ছিল বলে আমাকে রিকভারি রুমে মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ছিলাম। জেনারেলি অতক্ষণ রাখি না, সব কিছু যদি নর্মাল থেকে 10-15 মিনিটের মধ্যেই রুমে শিফট করে দেয়। কিছুক্ষণ পরে কৃষাণু এলো, কৃষাণু এসে বলল, "কী হয়েছে?" এইরকম হয়েছে। আমি বললাম, "তুমি শিগগিরই যাও, বাইরে মা বাবা আছে, ওরা যেন না টেনশন করে, এই প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে।" তারপরে আমাকে কিছু ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিয়েছিল, হয়তো ইউরিন যাতে বেশি হয় সেটার জন্য। তো এমনি পালস রেট আর আমার প্রেশার সবই ঠিকই ছিল, বাট ওইটাই প্রবলেম ছিল। তো ইঞ্জেকশন দেওয়ার পরে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা পরে ঠিকঠাক হয়ে গেল। অ্যান্ড তারপরে আমাকে রুমে শিফট করলো। তো তারপরে রুমে শিফট করার পরে মা বাবা এলো, কৃষাণু এলো, দিদিভাইরা এলো, এসে সব বললো, "কি সুন্দর মেয়ে হয়েছে তোর, মিষ্টি মেয়ে হয়েছে।" আমি কথা বলেছি, বাট সেভাবে আমার কিছু মনে নেই যে কী কথা বলেছি, কারণ যেরকম বললাম আমার ড্রাউজিনেসটা ছিল। বাট তখন অবধি আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল অ্যান্ড মেমোরেবল ছিল। ওই দিন আমাকে পুরো ফ্ল্যাটভাবে শুয়ে রেখেছিল, আমাকে বালিশ দেয়নি। একজন এসে বলল যে বালিশ দেবে না, কারণ ব্যাকটা একটু রেস্টের দরকার। তো সেই হিসাবে আমি পুরো ফ্ল্যাটভাবেই শুয়েছিলাম একদিন ফুল, মানে পরের দিন 7:30 অবধি আমি শুয়েছিলাম, রেস্ট দিয়েছিলাম ব্যাকে। অ্যান্ড ওই দিন আমাকে তো জল দেয়নি, বাট বিকেলবেলা থেকে আমাকে লিকুইড ফুড দিতে শুরু করেছিল। যেরকম প্রথমে চা দিয়েছিল, স্ট্র দিয়ে দিয়ে চা খেতে হয়েছিল, অ্যান্ড তারপরে স্যুপ দিয়েছিল। তো এই জিনিসটা হয়েছিল। বাট হ্যাঁ, যেদিন ওটি মানে অপারেশনের যে নাইটটা ছিল, ওটা আমার একটু প্রবলেম হচ্ছিল। একভাবে শুয়ে আমার অস্বস্তি হচ্ছিল। এই না যে আমার পেটে খুব ব্যথা করছে বা কাটে খুব ব্যথা করছে, বাট যেরকম আমি বললাম যে আমি যেহেতু আমার লোয়ার পোর্শনটা একটু হেভি, থাইগুলো একটু হেভি, তো একটু মানে আর একভাবে শুয়ে আছি, একটু মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছিল। মনে হচ্ছিল কখন উঠবো, মানে টেনশন হচ্ছিল। টেনশন করার কিছুই ছিল না, বাট স্টিল আমি একটু বেশি টেনশন করছিলাম। অ্যান্ড ওই দিন আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছিল। অ্যান্ড আমি মনে করি যে এরকম সিঙ্গেল কেবিন নেওয়াটাই বেটার। অনেকের হয়তো লাগে না, অনেকের হয়তো মেন্টালি স্ট্রং থাকে, বাট যাদের একটু সাপোর্ট দরকার তারা প্রেফারেবলি ওই সিঙ্গেল কেবিন নেওয়াই বেটার। তো পা চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, মাথা ব্যথা করছে, ওকে আমি ওই রাত্রিবেলা প্রচণ্ড জ্বালিয়েছি অ্যান্ড আমার একদম ঘুম আসছিল না। আমি তাকিয়ে আছি, আমাকে ও বলছে, তারপর বাবা মা এসেছিলো বিকেলে, বলছে, "তুই একটু ঘুমা ঘুমা।" কিন্তু ওটি রুমে আমার এত ঘুম পাচ্ছিল, বাট তারপরে আমার একদম ঘুম আসছিল না। তো ওই দিন রাত্রিবেলায় আবার থাইতে এসে কিছু পেইন কিলার দিয়ে গিয়েছিলো। তো পেইন কিলারের মধ্যে নাকি ঘুমের ওষুধ আছে শুনেছিলাম। তো ওটা দেওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম। সেটা আমি পরের দিন জানতে পারলাম ফ্রম মাই হাজব্যান্ড। সো এবার চ্যানেলের মধ্যে দিয়ে প্রচুর অ্যান্টিবায়োটিক্স গেছে, প্লাস পেইন কিলার্স গেছে। তো সেরকম ব্যথার ব্যাপার কিছুই নেই, বাট ওই প্রবলেম হচ্ছিলো, একভাবে শুয়েছিলাম, একদিন একভাবে শুয়ে থাকাটা সত্যি খুব চাপের। প্লাস ক্যাথিড্রাল ছিল লাগানো। আমার ইউরিনটা একটু ইয়েলোইশ ছিল। তো একজন আরএমও এলেন, এসে বললেন ইয়েলোইশ ইউরিন বেরোচ্ছে, তো ওনাকে জল দাও। তো ওদিন রাত্রিবেলা থেকেই আমাকে প্রচুর জল খেতে হয়েছিল। তো নার্সেরা মানে ফ্রিকুয়েন্টলি এসে এসে আমাকে স্ট্র দিয়ে জল খাইয়ে দিয়ে গেছিলো। তো আমি বলবো যে পরিষেবা যথেষ্ট ভালো, খুবই ভালো। নানা রকম জল খেতে খেতে তারপরে ইউরিনের কালার ঠিকঠাক হয়েছিল, তো ঠিক আছে। আবার আগেন আরএমও এলো, এসে বললো ঠিক আছে। অ্যান্ড
ওরা ফ্রিকোয়েন্টলি এসে এসে প্রেশার আর পালস রেট চেক করে গেছে যাতে সব ঠিকঠাক থাকে। তো প্রচণ্ড কেয়ারিং। তো যাই হোক, তার পরের দিন ক্যাথিড্রাল খুলে বললো যে ক্যাথিড্রালটা খুলে দেওয়া হবে, এবার তোমাকে হেঁটে হেঁটে টয়লেটে যেতে হবে অ্যান্ড ইউরিন পাস করতে হবে অ্যান্ড পটি করতে হবে, তা না হলে কিন্তু মুশকিল আছে। আমরা হয় না, আমরা ছোটোবেলা টিচারে যেরকম ভয় দেখায়, তো সেরকমভাবে একটা বললো নাহলে মুশকিল আছে, না তাহলে তো করতেই হবে যদি মুশকিল থাকে। এবার আমি আসি যে ওই পার্টটাতে, একদিন পুরো শোয়ার পরে দাঁড়ানোর যে এক্সপিরিয়েন্সটা, ওটাও আমি শুনেছি নাকি প্রচণ্ড পেন হয়, বাট সেখানে আমার কোনো পেন হয়নি। প্রবলেম ছিল এই যেহেতু আমার থাই হেভি ছিল বলে, সেই থাইটা একটু মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছিল। বাট আমি একদিকে নার্স ছিল, একদিকে আমার হাজব্যান্ড ছিল, ওদের দুজনের গায়ে ভর দিয়ে আমি জাস্ট একটু দাঁড়ালাম। যেহেতু অনেকক্ষণ পরে দাঁড়িয়েছি, তো পায়ের সাথে ফ্লোরের অ্যাডজাস্টমেন্টটা করার জন্য একটু দাঁড়ালাম। তারপরে আমি দেয়াল ধরে ধরে আস্তে আস্তে টয়লেটে গিয়েছিলাম। কারোর হেল্প লাগেনি, আমি একা একাই গেছি, সব করেছি। তো যেরকম বললাম যে খুব যে পেন হয়েছিল সেরকম না, সবই ঠিকঠাক ছিল বাই গড। তারপর দিন থেকে আমাকে নর্মাল খাবারই দিতে শুরু করে দিল অ্যান্ড এসে এসে ওষুধ দিয়ে গেছে, মানে থ্রু দ্যাট চ্যানেল। তারপরে 3 দিন টানা ওরকম পেন কিলারের ইঞ্জেকশন থাইতে দিয়ে গেছে। তো এরকম হয়েছে। অ্যান্ড ইভেন আমি সকালবেলা ভোরবেলা এসে দিয়েছে, সকালবেলা ঘুমাচ্ছি, আমার চ্যানেলের থ্রু দিয়ে যাচ্ছে, ডাকেও নি। তো এরকমভাবে চললো। অ্যান্ড যেরকম বললাম যে আমি যতদিন ছিলাম, মানে আমি সানডে রাত্রিবেলা অ্যাডমিট হয়েছি অ্যান্ড থার্সডে সকালবেলা বেরিয়ে এসেছি। তো ওই কদিনের মধ্যে ওরা প্রায় দিনে প্রায় 5 থেকে 6 বার আসতো, এসে এসে পালস রেট অ্যান্ড প্রেশার মেপে যেত। আরএমএরও আসতো, এসে চেক আপ করতো। যেদিন আমার ডিসচার্জ হয় সেদিনটা আমার ওই যে ড্রেসিংটা আছে সেই ড্রেসিংটা চেঞ্জ করে দিয়ে নতুন ড্রেসিং করে। তো সেই যখন ড্রেসিং করেছিল আমার কাটটা দেখে বললো যে আপনার কাটটা খুব সুন্দরভাবে জুড়ে গেছে, মানে 3 দিনের মধ্যেই আমার কাট একদম ভালো শুকিয়ে গেছিলো, জুড়ে গেছিলো। তো সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড নিউজ ফর মি। বাট স্টিল আমার মনে হয়েছিল যদি ওটা খুলে দিয়ে বেরিয়ে যায়, তো সেরকম কিছুই না, সেটা আমার নিজস্ব ব্যাপার। বাট ওভারঅল কাট মানে আমার পেস্টিং হয়েছিল, ওটা খুব ভালো হয়েছিল আর আমার দেখে বললো। অ্যান্ড আমার যিনি ডক্টর ছিলেন তিনি আমার সাথে প্রত্যেক দিন এসে দেখা করে গেছে সকালবেলা। ওনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করেছিলাম যে আপনি কিন্তু আসবেন, এসে আমার সাথে দেখা করবেন। তো উনি আমাদের এখানকার ডক্টর, বাট ওনাকে নিউটিয়াতে প্রায় আমার জন্য প্রত্যেক দিন যেতে হয়েছে অত দূরে। তো উনি গিয়ে আমার সাথে দেখা করে এসছেন, সান্ত্বনা দিয়ে এসছে, সব করে দিয়ে এসছে। জল খেতে হয় বেশি করে সেসব বলেছে। তো সেটা ফর দ্যাট আই এম ভেরি তো হয়ে গেল এরকমভাবে আমার ডেলিভারির এক্সপিরিয়েন্স। আমি একটা কথা বলবো যে লাস্ট ডে যেটা ছিল, মানে ওয়েডনেসডে নাইটে আমার যে নার্স অ্যালটেড ছিল, ওর হাতটা খুব একটা ভালো ছিল না। যখন ইঞ্জেকশন দিয়েছিল আমার প্রচণ্ড লেগেছিল অ্যান্ড তারপরে আমার থাইতে একটু ক্যালসিটে পড়ে গেছিলো। তো ঠিক আছে, মানে ওভারঅল আমি সার্ভিস খুবই ভালো বলবো। বাট হয় মাঝে মাঝে সবসময় তো সবাই ভালো কিছু পায় না, একটা দুটো তো এরকম থাকেই। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, সবার খুব ভালো বিহেভিয়ার বললাম। অ্যান্ড বেবি থাকে নার্সারিতে, বেবিকে ফিড করানোর জন্য যেতে হয় ফ্রম দ্য নেক্সট ডে। যখন থেকে তুমি হাঁটতে শুরু করবে তখন থেকে তুমি বেবিকে ফিড করানোর জন্য তোমাকে 4th ফ্লোরে যেতে হবে। আমার ফ্লোর ছিল 7th ফ্লোরে, বেবির নার্সারি হচ্ছে 4th ফ্লোরে। তো সকাল 5:30টার সময় ডেকে বেবি ফিডিং এর ব্যাপার ছিল। অ্যান্ড তুমি যদি চাও তুমি মানে তোমার রুমেতেও নিয়ে আসতে পারো, বাট ইনিশিয়ালি তুমি গিয়ে ওখানে দিয়েও আসতে পারো। বাট আমি সকালবেলা ফিট করাতে যেতাম, বাট আমি রাত্রিবেলা মানে বিকেলবেলার দিকে বলতাম আমার রুমে দিয়ে যেতে, কারণ রুমে দিয়ে গেলে কৃষাণু একটুখানি দেখতে পারতো, কারণ নার্সারিতে মা ছাড়া আর কাউকে অ্যালাউ না। অ্যান্ড বাবা মা দিদিভাইরা যখন আসতো তখন নার্সারি শো মানে বেবি শো বলে একটা হয়, একটা টাইম আছে, সেই টাইমে এসে কাঁচের ঘরের বাইরে থেকে দেখতে হয়। তো বেবিকে নেওয়ার নিয়ম নেই ওখানে। তো সেটার জন্য একটু নতুন বেবি সবাই নেবে, বাট ওনারা কোনো মানে রিস্ক নেবেন না। তো সে ঠিক আছে, এরকম এদের নিয়ম আছে, সব জায়গারই আলাদা আলাদা প্রসেস থাকে, প্রসিডিওর্স থাকে। তো এরমভাবে ছিলাম। তো আমি নার্সারিতে ফার্স্ট ডেতে হেঁটে হেঁটেই গেছি, এমন না যে আমার প্রবলেম হচ্ছিল, সেরকম কোনো ব্যথা করছিল না। বাট বেবি ফিডিংয়ের ব্যাপারটা হচ্ছে, যখনই বেবি ফিডিং করানোর জন্য ওরা ডাকছিল তখনই বেবি ঘুমাচ্ছিল, ল্যাচিং ঠিক করে হচ্ছিল না। থার্ড ডে মানে টিউসডে ওয়েডনেসডে সকালবেলা আমাকে বেবি বাথিংয়ের জন্য ডাকা হয় 5টার সময়, ভোর 5টার সময়।
তো কি করে বেবি বাথিং করানো হবে সেটা আমাকে দেখালো। অ্যান্ড বাট স্টিল দেখানো আর করাটার মধ্যে তো একটা ডিফারেন্স আছে না। এক্সপিরিয়েন্স, ওরা সব এক্সপিরিয়েন্স, আমরা ফার্স্ট টাইম হোম। তো আস্তে আস্তে সবই হয়ে যাবে, বাট একটা ইনিশিয়াল আইডিয়া ওরা দিল যে কীভাবে করতে হয়। তারপরে আবার বাথিংয়ের পরে ফিডিংয়ের জন্য বসতে হলো। তো বাট ব্যাপারটা হচ্ছে বেবির সাথে ইন্টারাকশানটা খুবই কম হচ্ছিল আমাদের, যেটা হয় না জেনারেলি। বাট স্টিল একদিক দিয়ে ভালো, কারণ ওই সময় মায়ের হাতে স্যালাইন চলছে, মায়ের পেট কাট, মানে ঠিক করে মোবিলিটি নেই। তার মধ্যে যদি বেবি থাকে, বেবিকে ঠিক করে হয়তো কেয়ার করতে পারবে না। তো সেই হিসাবে আমার পার্সোনাল মতে ওই 3-4 দিন বেবিকে নার্সারিতে আন্ডার মানে ওদের প্রপার গাইডেন্স, প্রপার ট্রেন্ড নার্সেস রাখাটাই ভালো, বেটার। আর এদিকে মাও আস্তে আস্তে রিকভারি করছে, 3-4 দিনের মধ্যে অনেকটাই রিকভার হয়ে যায়। তো এটা ভালো জিনিস, খারাপ না। তো হয়ে গেল এরকমভাবে আমার নিউটিয়ার এক্সপিরিয়েন্স হয়ে গেল একটা। এটা ছিল 4 days 3 nights এর প্যাকেজ, যেরকম আমরা বেড়াতে যাই ওরকম টাইপের। অ্যান্ড আমার রুমটাও খুব সুন্দর দিয়েছিল, একদম ফ্রন্ট দিয়েছিল। ফ্রন্ট থেকে পুরো মানে ইকো স্পেসের সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল। টিসিএস, তারপরে ক্যান্ডার টেক স্পেস, তারপরে ডিপিএস, সব দেখা যাচ্ছিল। ভালোই লাগছিল রাত্রিবেলা, পুরো আলো, সকালবেলা সানলাইটের আলো আসছে, সানরাইজ হচ্ছে সেটাও দেখেছি। অ্যান্ড ওখানে সব খাবার দাবার অনেক তাড়াতাড়ি দেয়, 5:30টার সময় বেড টি দেয়, 8টার সময় ব্রেকফাস্ট দেয়, 12টার মধ্যে লাঞ্চ, 3টের সময় আবার টি, 6টার সময় একটা মিট স্ন্যাক্স স্যুপ টাইপের দিত আমাকে, খুব সুন্দর, খুব ইয়ামি ছিল। অ্যান্ড 9টার মধ্যে ডিনার, এরকম টাইপের। মানে একদম পুরো টাইম টু টাইম খাবার দাবার ভালো ছিল। টাইম টু টাইম খাবার দাবার, টাইম টু টাইম মানে আমার বডি প্রেশার চেক আপ, পালস চেক আপ, টাইম টু টাইম মেডিসিন, টাইম টু টাইম এসে আমাকে হোল বডি চেক আপ করা, মানে সব কিছু টাইমলি হতো। তার মধ্যে থার্ড ডে যেটা ছিল, থার্ড ডেতে ফিজিওথেরাপিস্ট এসেছিলেন। ফিজিওথেরাপিস্ট এসে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়ে গেছিলো, যাতে না আমার পেটে সেই টানটা থাকে বা ব্যথাটা থাকে। তো 5টা থেকে 6টার মতো কিছু এক্সারসাইজ দিয়ে গেছিলেন, যেগুলো খুবই ভালো। কিন্তু টু বি ভেরি অনেস্ট, সেগুলো বাড়ি এসে আর সেভাবে কন্টিনিউ করা যায়নি, কারণ একটা নতুন বেবি, নিউ বেবি, ছোট্ট বেবিকে ওরকম করে রেখে নিজের জন্য ওরকম টাইম বের করে এক্সারসাইজ করাটা খুবই চাপের। তো যাই হোক, ওনারা সেরকমভাবে দেখিয়ে গেছেন কীভাবে কী এক্সারসাইজ করতে হবে বা কীভাবে ফিডিং করতে হবে, যাতে না ব্যাকে কোনো পেন হয়। অ্যান্ড তারপরে হচ্ছিল বেবি কাউন্সিলিং, মানে নতুন বাবা মায়েদেরকে ডক্টর, মানে পেডিয়াট্রিশিয়ান যেটা যিনি ছিলেন, ডক্টর সৌমিত্র দত্ত, তো উনি একটা সবাইকে ট্রেনিং দিয়েছিলেন যে নিউ বেবিকে কী করে ঠিকঠাক রাখতে হয়, সুস্থ রাখতে হয়, বা আমাদেরও অনেক কোয়ারিজ ছিল, সেখানে একটা ট্রেনিং টাইপের হয়েছিল। তো সেটাও, সেই এক্সপিরিয়েন্সও খুব ভালো। অ্যান্ড ডক্টর সৌমিত্র দত্ত ইজ অ্যানাদার জেম, যেটা বলতে পারি আমি। এবার আসি আমার টোটাল প্যাকেজ বা টোটাল কস্ট, যেটা আমি বললাম যে ফার্স্টে আমাকে প্রি বুকিং করতে হয়েছিল 10,000 দিয়ে। তো সেই 10,000টা টোটাল অ্যামাউন্টের সাথে পরে গিয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আমার টোটাল যে প্যাকেজ ছিল ওটা ছিল 1,20,000, অ্যান্ড আমার ডক্টরস ফিস ছিল 40,000। তো আমার টোটাল লেগেছে 1,60,000-এর মতো। একটু কম বেশি হয়তো হয়েছে, মানে অন অ্যান অ্যাভারেজ 1,60,000-এর মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এটা হয়তো শুনতে অনেকটা বেশি হাই অ্যামাউন্ট লাগে, বাট আমি মনে করি যে এই মানে গিভিং আ বার্থ টু আ নিউ বর্ন ইজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওটা সবথেকে বেস্ট জায়গাতে এক্সপিরিয়েন্স করাই ভালো। অ্যান্ড আমার একদম ফার্স্ট থেকেই ইচ্ছা ছিল যে আমার নিউটিয়াতে ডেলিভারি হবে, বাট আমাদের ইন্স্যুরেন্স ছিল না। আমি যেহেতু জব থেকে ব্রেক নিয়েছি, আমার যেখানে জব করতাম সেখানে মাদারের জন্য এরকম একটা ইন্স্যুরেন্স ছিল, কিছু অ্যামাউন্ট ওরা মানে কিছু অ্যামাউন্ট দিত। বা যেহেতু আমি ব্রেক নিয়ে নিয়েছি, ওটা আমি পাইনি। অ্যান্ড বাদ বাকি ফেসিলিটি নেই, আমাদের যেগুলো পার্সোনাল ইন্স্যুরেন্স সেটাও নেই। তো সেখান থেকে আমাদের ইন্স্যুরেন্স ছিল না, আমাদের সবই ক্যাশে দিতে হয়েছে। বাট যারা প্ল্যানিং করছো বেবি নেওয়ার, তাদেরকে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা তোমরা পার্সোনাল মেডিক্লেম আছো, তারা 2 বছর আগের থেকে ম্যাটারনিটি ক্লেমটা, মানে ম্যাটারনিটি মেডিক্লেমটা করিয়ে রাখবে। কারণ 2 বছর না হওয়া অবধি তুমি ক্লেম করতে পারবে না। ফর এক্সাম্পল 2024-এ তুমি ম্যাটারনিটি মেডিক্লেম করলে 26-এ গিয়ে তুমি ওটাকে ক্লেমটা নিতে পারবে। তো এরকম একটা প্রসেস আছে, সেটা আমাদের জানা ছিল না। তো যাদের জানা নেই তাদের জন্য আমি জানিয়ে দিলাম, সুবিধা হবে। তো এরকম ব্যাপার। তো ওভারঅল আমি বলবো আমার নিউটিয়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো।
অ্যান্ড যারা টু বি মম আছো তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা চাইলে ওখানে যেতে পারো। অ্যান্ড আমি যেহেতু সিঙ্গেল ডিলাক্সে ছিলাম বলে আমার রুম অ্যামাউন্টটা একটু বেশি ছিল, এর থেকেও হাই অ্যামাউন্টের আছে আর এর থেকে একটু কম আছে, যেটা 4 শেয়ারিং আছে, ট্রিপল শেয়ারিং আছে, ডাবল শেয়ারিং আছে, ওগুলো একটু কম, মনে হয় 75,000 85,000 এরকম আছে। তো ওখানেও অনেকের ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে আমি শুনেছি, বাট আমার এক্সপিরিয়েন্স যেহেতু আমি বলছি, আমার এক্সপিরিয়েন্সও খুব ভালো। তো আশা করি আমার এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। অ্যান্ড আমারও বলতে বলতে আমি আবার সেই মেমোরিজগুলোকে রিলিজ করছিলাম, আমারও খুব ভালো লাগলো। তো ব্লগ এই অবধি থাকলো, অ্যান্ড আমি এখানে এন্ড করছি, পরে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। ততদিন ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড টাটা।